আচ্ছা, আমরা আইআরআর পর্যন্ত পড়ছিলাম তাই না? এর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেন কার ছিল বলেন। স্যার আইআরআর যখন বের করছেন আমরা, আপনি যে অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার, ওখানে স্যার একটা চতুর্গতি সমীকরণ আসছিল। চক্রগতিক সমীকরণ আসছে, আপনি ক্যালকুলেটর ইউজ করবেন, তাহলে হচ্ছে যত সমীকরণই আসুক না কেন, মানে যত নেগেটিভ ভ্যালু আসুক বা যা কিছু আসুক সবকিছু এলিমিনেট হয়ে যাবে। আমরা তো স্যার আসলে পরীক্ষা হলে তো স্যার ক্যালকুলেটরে স্যার আসলে মানে চতুর্গত সমীকরণ সলভ করতে পারি না আসলে, এটা আসলে হয় না ক্যালকুলেটর। কেন হবে না? ক্যালকুলেটর। হ্যাঁ হ্যাঁ বলেন। যদি স্যার পরীক্ষায় স্যার স্যার আসে আমরা স্যার তো এরকম স্যার চতুর্গত প্রথম দিকে সমীকরণ স্যার সলভ করার জন্য একজন একজন করে বলেন। এটা স্যার একটা মানে ক্যালকুলেটরের অপশন পাই নাই স্যার, এই যে ফোন দিয়ে করছি স্যার এটা। ক্যালকুলেটর অপশন পান নাই, ফোন দিয়ে করে ফেলছেন? আচ্ছা, আপনারা কি আমি মানে যেরকম ভাবে বলছিলাম যে স্যার এই স্লাইডটা একটু থাকুক স্যার। স্যার ওইখানে হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এইখানে স্যার এই আরটা যখন আমরা প্রথমে বের করছিলাম স্যার, প্রথম দিকে ওইটা শুধু ছিল, ওইটা তো স্যার ডিসকাউন্ট রেট ছিল স্যার, ডিসকাউন্ট রেট অফ রিটার্ন হিসেবে নিয়েছিলাম স্যার। আর তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন আর রেট অফ রিটার্ন কি একই কথা স্যার? হ্যাঁ, ইন্টারনাল রেট অফ রিটার্নটা আপনার তখনই হবে যখন হচ্ছে আপনার এই যে প্রেজেন্ট ভ্যালুটা জিরো থাকবে। যখন হচ্ছে আপনি এই বিয়োগফলটা জিরো কনসিডার করতেছেন তখন ডিসকাউন্ট রেটটা ইন্টারনাল রেট অফ রিটার্ন হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছেন? জি স্যার, জি হ্যাঁ, স্যার। আর আপনারা হচ্ছে ক্যালকুলেটরে কি করবেন, আপনারা কি সরাসরি ইকুয়েশন মোডে যায় তারপরে কাজ করছেন? সরাসরি ইকুয়েশন মোডে যায় না, বুঝছেন? স্যার ইকুয়েশনে স্যার মানে ত্রিঘাত পর্যন্ত সমীকরণ সমাধান করা যায় স্যার, এখানে চতুর্ঘাত আমি যেটা দিছি সেটা কিন্তু সলভ করা যায়, বুঝতে পারছেন? এই যে এইটুকু যেটা দিছি সেটা কিন্তু সলভ করা যায়, কারণ হচ্ছে আমি সলভ করতে পারছি দেখেই দিছি, না তো কিন্তু দিতাম না। হ্যাঁ, এটা জানি যে ক্যালকুলেটরের লিমিটেশন আছে, মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যাওয়ার পরে আর যায় না। আপনি কি ক্যালকুলেটর ইউজ করছিলেন? এমএস সিরিজের ক্যালকুলেটর ইউজ স্যার করছিলেন? এটা স্যার ফোনের ক্যালকুলেটর স্যার, ফোনে ক্যালকুলেটর ডাউনলোড দিয়ে তারপর ওইখান থেকে। আচ্ছা, এই কারণেই হয়তোবা কোনো আপনি প্রবলেম করছেন। আপনি যদি নরমালি ক্যালকুলেটর ইউজ করেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর, এমএস অথবা ইএস যে কোনোটাতে আপনি মানে এইখানে যতটুকু আছে ততটুকু পর্যন্ত সলভ করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আপনি ওই ক্যালকুলেটর ইউজ করেন তাহলেই সমস্যা হবে না, বুঝছেন? আর যদি তাও যদি না পারেন তাহলে হচ্ছে ইউটিউবে আপনি টিউটোরিয়াল দেখতে পারেন যে আইআরআর কিভাবে বের করে, মানে ক্যালকুলেটরে কিভাবে ইনপুট করে। আমি তো বলছিলাম জাস্ট এই জিনিসগুলো আপনি বসাবেন, এখানে আর এর জায়গায় আপনি ক্যালকুলেটরে এক্স ইনপুট দিবেন। ঠিক আছে, এক্স হচ্ছে আপনি যে কোনো মানে যেটা আছে আলফা দিয়ে তারপরে হচ্ছে এক্স লেটার যে জায়গায় আছে ওই জায়গায় ইনপুট দিবেন, তারপরে জাস্ট এই যে ইকুয়াল সাইনটা আছে এটা হচ্ছে আপনি দেখবেন যে শিফটের আশেপাশে কোথাও একটা আছে। ঠিক আছে, এটা কিন্তু সরাসরি ওই ইকুয়াল দিলে হবে না। তারপরে জিরো বসা, তারপর হচ্ছে আপনি মানে যে সলভ বাটন আছে সেই সলভ বাটনে প্রেস করবেন। সলভ বাটনে দিলে তারপর আর এর জন্য একটা ভ্যালু চাইবে তারা, তো আপনি হচ্ছে যেহেতু জিরোর জন্য চাইতেছেন, মানে জিরোর জন্য করতে চাইতেছেন, তো জিরো প্রেস করবেন, তো দেখবেন যে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে আর এর যে ভ্যালু 0.14 এটা আপনাকে রিটার্ন দিতেছে, বুঝছেন? ওইভাবে করবেন। আর ইকুয়েশন মোডে যায় বা হচ্ছে ওইরকম কোন প্রসেসে যায় করলে ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছেন? কয়জন পারছিলেন? অ্যাসাইনমেন্ট গুলো যদিও জি স্যার দেখি, এটা পারছি, বুঝতে পারছি। অ্যাসাইনমেন্ট গুলো যদি আমি দেখি নাই, আচ্ছা আমি দেখা তারপরে বলে দেব না আপনাদেরকে। আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আছে এ রিলেটেড? যে করতে পারি নাই বা এরকম কিছু? নীরবতা সম্মতির লক্ষণ ধরে আমরা সামনের দিকে চলে যাইতেছি। ঠিক আছে, আচ্ছা তো দেখেন নেট প্রেজেন্ট ভ্যালুর যে মেথডগুলো ছিল, নেট প্রেজেন্ট ভ্যালুর মেথডগুলো আমরা এই পর্যন্ত কি কি পড়ছি?
যে হচ্ছে আমাদের যে পরিমাণ আমরা ইনভেস্ট করছি, তারপরে হচ্ছে কি করছি, যে পরিমাণ খরচ করছি সেগুলাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আইসা তারপরে কি করছি, খরচ গুলা বাদ দিয়ে দিছি আমাদের ইনকাম থেকে বা হচ্ছে প্রফিট থেকে। তো এইভাবে হচ্ছে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু গুলা বের করছি। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর আরো দুইটা অ্যাপ্রোচ শিখবো। ঠিক আছে, একটা হচ্ছে টোটাল কস্ট অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ। তো দেখেন কোনটা কিভাবে কাজ করে। এখানে দেখেন টোটাল কস্ট অ্যাপ্রোচের একটা ম্যাথ দেওয়া আছে, তো আমরা সরাসরি ম্যাথ থেকেই শিখবো যে টোটাল কস্ট অ্যাপ্রোচটা কিভাবে কি করতেছে। তো এগুলোর সংজ্ঞা শেখার দরকার নেই, জাস্ট একটা করে ম্যাথ করেন এক্সাম্পল, যাতে হচ্ছে শুনে শিখে রাখেন, তারপর হচ্ছে যাতে অন্য ম্যাথ আসলে পারেন। তো সবগুলার স্ট্র্যাটেজি সেম, জাস্ট টোটাল কস্ট অ্যাপ্রোচ। এই জায়গায় টোটাল কস্ট অ্যাপ্রোচটার নাম হয়েছে কারণ হচ্ছে এটা টোটাল কস্ট গুলা একসাথে হিসেব করে তারপরে আমাকে আউটপুটটা দেয়। আর ইনক্রিমেন্টাল কস্ট যেটা আছে সেটা হচ্ছে কস্ট যেগুলো আছে আমার সবগুলার ইনক্রিমেন্ট বের করে তারপরে হচ্ছে আমার অ্যানালাইসিস করে। জাস্ট এই পার্থক্যের জন্য এই দুটো অ্যাপ্রোচের নাম ভিন্ন। ঠিক আছে, আর তাছাড়া আমার যে বেসিক ওয়ার্কফ্লো আছে সবকিছু একরকম। ঠিক আছে, তো এইখানে দেখেন আমার প্রশ্নটা কি বলছে যে একটা কোম্পানির কাছে দুইটা অল্টারনেটিভ আছে। ঠিক আছে, তো দুইটা অল্টারনেটিভের মধ্যে একটা কি, একটা হচ্ছে আমার যে একটা কার ওয়াশ আছে, ঠিক আছে, এটাকে আমি রিমডেলিং করব, অথবা হচ্ছে এটাকে বাদ দিয়ে আমি নতুন আরেকটা কিনে নিয়ে আসবো। ঠিক আছে, এবং আমার এখানে শর্ত দিয়ে দিচ্ছে যে এখানে ডিসকাউন্ট রেট অবশ্যই 10% থাকতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কোম্পানির মানে মানে ডিমান্ড। কোম্পানি চাইতেছে কি, হয় তার যে আগের কার ওয়াশ আছে সেটা কি সে কি করবে, রিমডেলিং করবে, অথবা হচ্ছে নতুন একটা সে ইনস্টল করবে। ঠিক আছে, এবং ডিসকাউন্ট রেটটা 10% রাখা লাগবে। এখন দেখেন এখানে কি কি ধরনের মানে আপনার হিসেব দিয়ে রাখছে, তো হিসাবগুলো দেখেন যে অ্যানুয়াল রেভিনিউ। ঠিক আছে, অ্যানুয়াল রেভিনিউ মানে কি, আমি বাৎসরিক যে পরিমাণ প্রফিট পাবো। ঠিক আছে, এই যে আমি মেশিনটা কিনবো বা হচ্ছে মেশিনটা যদি রিপেয়ার করি, তাহলে এখানে দেখেন যদি আমি সম্পূর্ণ নতুন ভাবে মেশিনটা কিনি তাহলে হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ যেটা সেটা হচ্ছে $90,000। ঠিক আছে, এই যে এইখানে খেয়াল করেন $90,000। এবং হচ্ছে আমার অ্যানুয়াল কস্ট মানে অ্যানুয়াল ক্যাশ অপারেটিং কস্ট মানে হচ্ছে বাৎসরিক আমার কি ধরনের মানে কি পরিমাণ খরচ হইতেছে এই অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো নিউ কারের ক্ষেত্রে মানে নিউ কার ওয়াশের ক্ষেত্রে সেটা কত, 30,000। তো এইখানে আমি যদি বিয়োগ করে দেই আমার অ্যানুয়াল যে ইনকাম আছে এবং অ্যানুয়াল যে কস্ট আছে, এই দুইটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমি কি পাইতেছি, নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো পাই যেতেছি। ঠিক আছে, তো 90,000 থেকে 30,000 বাদ দিয়ে আমি 60,000 পেয়ে গেছি। এবং হচ্ছে যদি আমি ওল্ড কার ওয়াশের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে আমার অ্যানুয়াল রেভিনিউ আসতেছে $70,000 এবং অ্যানুয়াল কস্ট অপারেটিং কস্ট হচ্ছে আমার 25,000 মানে $25,000। ঠিক আছে, তো বিয়োগ টিয়োগ করে আমি দেখলাম যে আমার নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, যেটা ইনফ্লো মানে কি, যেটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে। ঠিক আছে, আর আউটফ্লো মানে কি, যেটা আমি খরচ করতেছি। ঠিক আছে, তো 70 থেকে 25 বিয়োগ করে আমি কত পাচ্ছি, 45,000। ঠিক আছে, এইটুক পর্যন্ত আপনার প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে দেখেন আরো দুইটা আপনাকে মানে শর্ত দিয়ে দিছে বা হচ্ছে টেবিল দিয়ে দিছে যে যদি নিউ ওয়াশার ইউজ করে, ঠিক আছে, তাহলে কি পরিমাণ কস্ট হবে। আপনি একটা একটা করে দেখেন যে যদি মানে নিউ ওয়াশার ইনস্টল করা হয় তাহলে কি কি কস্ট হচ্ছে। ঠিক আছে, কস্ট মানে এককালীন কস্ট যেটা সেটা হচ্ছে আপনার $3 লাখ। ঠিক আছে, এটা এককালীন কস্ট এবং এটা একবারে মানে শুরুতেই মানে প্রেজেন্টেই আমার কস্ট করতে হবে। ঠিক আছে, তারপরে এটার প্রোডাক্টিভ লাইফ হচ্ছে 10 ইয়ার্স। ঠিক আছে, তো সেলভেজ ভ্যালু হচ্ছে 7,000 মানে হচ্ছে এটার ওয়ার্কিং লাইফ যেটা 10 বছর পার হয়ে গেলে এটাকে আমি যেই দামে বেচতে পারবো, তো সেই দামটা হচ্ছে কত, $7,000। আচ্ছা, এরপরে দেখেন কি দেওয়া আছে, রিপ্লেস ব্রাশেস এট দ্য এন্ড অফ 6 ইয়ার্স মানে হচ্ছে 6 বছর পর এর ব্রাশগুলো পরিবর্তন করা লাগবে, কারণ হচ্ছে ব্রাশগুলো 6 বছর পর আর ওইরকম কার্যক্ষম থাকবে না। তো এই কারণে 6 বছর পর আবার একটা খরচ করা লাগবে, সেই 6 বছর পর যে খরচটা সেই খরচটা হচ্ছে $50,000। ঠিক আছে, বোঝা গেছে। তো এই $50,000 আমার কি করতে হবে, প্রেজেন্টে নিয়ে আসতে হবে, তারপরে সব কস্ট গুলা হিসাব করতে হবে। এবং লাস্টে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন যে স্যালভেজ অফ ওল্ড ইকুইপমেন্ট। এখন হচ্ছে আমি ওল্ড ইকুইপমেন্টের স্যালভেজ ভ্যালুটা কেন ইউজ করলাম এখানে, কেউ কি বলতে পারবেন? ওই স্যার brush যখন নতুন করে ইনস্টল দিবে আর আগের তো যে জিনিসটা থাকবে ওইটা তো বিক্রি করে দিবে, সেটার ভ্যালুটা আর কি স্যার।
এইখানে দেখেন আপনার প্রশ্নেই বলা আছে যে রিমুভ ইট এন্ড ইনস্টল এ নিউ ওয়ান, ঠিক আছে? তার মানে হচ্ছে আগে যেটা আছে সেটা আমি বাদ দিয়ে দিব। এখন সেটা বাদ দিয়ে দেওয়া মানে তো এমন না যে সেটা আমি ফেলে দিতেছি, ঠিক আছে? তো সেটার একটা সালভেজ ভ্যালু থাকতে পারে, তো সেই জি, কারণে স্যার। হচ্ছে সালভেজ ভ্যালুটা আমি অ্যাড করছি। এখন যদি এইখানে প্রশ্নে যদি বলা না থাকতো, ঠিক আছে, যে রিমুভ ইট বা হচ্ছে রিপ্লেস ইট এই টাইপের কিছু যদি দেওয়া না থাকতো, তাহলে কিন্তু এই টাইপের সালভেজ ভ্যালু কিন্তু আসতো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? যেহেতু বলছে যে রিমুভ ইট বা হচ্ছে রিপ্লেস ইট, এই কারণে হচ্ছে সালভেজ ভ্যালুটা আসছে এবং এটা প্রশ্নে দিয়ে দেওয়া আছে। তো এইখানে মানে এই ক্ষেত্রে আপনাদের ওইরকম টেনশন করা লাগবে না। তো যদি ওরকম বলা না থাকে তাহলে অবশ্যই রিপ্লেস শব্দটা থাকবে, ঠিক আছে? তো এটা খেয়াল করে আপনারা হচ্ছে সালভেজ ভ্যালুটা বসায় দিবেন। আচ্ছা, তো এই তো গেল হচ্ছে আমার নতুন কার ওয়াশার যদি আমি ইনস্টল করি তাহলে কি পরিমাণ খরচ হচ্ছে এবং কি পরিমাণ টাকাটা আমি আগেরটা বিক্রি করে পাইতেছি, মানে আগেরটা থেকে সালভেজ ভ্যালু পাইছি। আচ্ছা, এখন দেখেন যদি আমি যেটা হচ্ছে আমার এক্সিস্টিং যেটা আছে সেটাকে যদি আমি রিমডেলিং করি বা হচ্ছে সেটাকে যদি আমি রিপেয়ার করি তাহলে হচ্ছে কি পরিমাণ খরচ হইতেছে দেখেন। এখানে রিমডেলিং কস্ট এককালীন যেটা খরচ সেটা হচ্ছে কত, $1,75,000, ঠিক আছে? এবং 6 বছর পর ব্রাশগুলো আমার যথারীতি চেঞ্জ করা লাগবে। তো সেখানে খরচ হচ্ছে $80,000, ঠিক আছে? তো এইখানে মোটামুটি খরচ, আর কিছু নাই, ঠিক আছে? তো যেহেতু হচ্ছে এটাকে আপনি রিমডেলিং করে তারপরে আবার ইউজ করতেছেন, তো মানে ধারণা করা যায় যে এটা শেষ হইলে মানে এটার লাইফ টাইম শেষ হইলে এটা থেকে আর কোনো ধরনের স্যালভেজ ভ্যালু পাওয়ার আশা নাই, ঠিক আছে? কারণ হচ্ছে এটা অলরেডি একবার আপনি রিমডেল করে ফেলছেন, কইরা তারপর ইউজ করছেন, মানে ইউজ করতেছেন। তো দেখা যাচ্ছে যে এটার মানে যতটুকু দেওয়ার ছিল মানে সবকিছু মানে সুসা টুসা নেওয়া শেষ, এর থেকে আর কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? এই কারণে এখানে কোনো ধরনের স্যালভেজ ভ্যালু নাই। তো এখন হচ্ছে আমরা সরাসরি হিসেবে চলে যাই, ঠিক আছে? তো এইখানে দেখেন কি করা হয়েছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে আমি বলছিলাম যে এককালীন যে খরচটা, তো সেটা হচ্ছে আমার আমরা হচ্ছে নিউ ওয়াশারের ক্ষেত্রে কথা বলতেছি, ঠিক আছে? তো হচ্ছে নিউ ওয়াশারের ক্ষেত্রে এককালীন যে খরচটা সেটা হচ্ছে কত, $3 লাখ, ঠিক আছে? এবং এটা হচ্ছে এট প্রেজেন্ট মানে বর্তমানে খরচ করতেছি, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে ফ্যাক্টর কত 1 এবং ফ্যাক্টরটা কত ইউজ করছি দেখেন। আমার কোম্পানি বলে দিছে যে 10% ফ্যাক্টরের নিচে এটা ইউজ করা যাবে না বা হচ্ছে 10% ফ্যাক্টরের নিচে তারা জিনিসটা অ্যাকসেপ্ট করবে না। তো এই কারণে হচ্ছে আমি মিনিমাম 10% ফ্যাক্টর ইউজ করতেছি। আচ্ছা, তো যেহেতু হচ্ছে আমার এট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে আমি এই টাকাটা খরচ করতেছি, তো সরাসরি এটার ফ্যাক্টর কত 1 দিয়ে মাল্টিপ্লাই হবে এবং আমার প্রেজেন্ট ভ্যালুটা কত যা ছিল তাই থাকবে, ঠিক আছে? $3 লাখ। এবং যেহেতু এটা কস্ট এই কারণে হচ্ছে এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিছে, অথবা যদি ফার্স্ট ব্র্যাকেট আপনাদের দিতে ইচ্ছে না হয় তখন হচ্ছে সামনে সুন্দর করে একটা মাইনাস চিহ্ন বসায় দেবেন, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে দেখেন যে রিপ্লেস ব্রাশ, ঠিক আছে? তো এই ব্রাশগুলা কি আমি 6 বছর পরে চেঞ্জ করব, ঠিক আছে? তো 6 বছর পর যদি আমি চেঞ্জ করি তাহলে হচ্ছে 6 বছর পরে আমার কত টাকা খরচ হচ্ছে, দেওয়া আছে $50,000, ঠিক আছে? তো $50,000 6 বছর পর খরচ করব, তো সেই 6 বছর পরের যেই ফ্যাক্টরটা, তো সেই 6 বছর পরের ফ্যাক্টরটা দিয়ে আবার মাল্টিপ্লাই করা লাগবে। তার মানে হচ্ছে 6 বছর পরের কস্টটাকে আমার কোথায় নিয়ে আসতে হবে, প্রেজেন্টে নিয়ে আসতে হবে। আর সেই জন্য হচ্ছে আপনি 10% বা হচ্ছে মানে নরমাল যে কস্ট সেই চার্টে যাবেন, চার্টে যাওয়া হচ্ছে 10% 6 বছরের জন্য যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা খুঁজে বের করবেন, খুঁজে বের করে জাস্ট 50,000 এর সাথে মাল্টিপ্লাই করে দিবেন, মাল্টিপ্লাই করার পর এই জিনিসটা আসতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা যেহেতু খরচ সেহেতু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিছি। আচ্ছা, তারপরে এখানে দেখেন যে নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, ঠিক আছে? নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো যেহেতু হচ্ছে এটার লাইফ টাইম কত 10 বছর, আমার এই নিউ ওয়াশারের লাইফ টাইম হচ্ছে 10 বছর, সেহেতু হচ্ছে 1 থেকে 10 এবং নেট অ্যানুয়াল, এই নেট অ্যানুয়ালটা আমরা কোথায় পাইছি, একদম প্রথমে দেওয়া ছিল, এই যে দেখেন এখানে আমরা হিসাব করে বের করছি যে নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আমাদের কত $60,000, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে 60,000 কে আমরা এখানে মাল্টিপ্লাই করছি এবং এখানে খেয়াল করেন এই 60,000 টা কিন্তু কি আমার অ্যানুয়াল হিসাব, মানে এই জিনিসটা কিন্তু অ্যানুইটি, মানে বছর বছর রিপিট করতেছে। তো এই কারণে হচ্ছে এখানে ফ্যাক্টরটা পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এখানে যদি আপনারা অ্যানুইটির ফ্যাক্টরটা না বসান তাহলে কিন্তু এই জিনিসটা 60,000 থেকে কমে যাবে উল্টা, তো আপনার ইনকাম হয়ে যাবে তখন আবার মানে কম, তখন দেখা যাইতেছে যে আপনার নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এইখানে এই ফ্যাক্টর দিয়ে আমি এটা মাল্টিপ্লাই করে যা ছিল বসে দিলাম, যেহেতু হচ্ছে এটা আমার ইনফ্লো এই কারণে কোনো ফার্স্ট ব্র্যাকেট অথবা নেগেটিভ সাইন দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে স্যালভেজ অফ ওল্ড ইকুইপমেন্ট, ওল্ড ইকুইপমেন্টের স্যালভেজ আমাদের দেওয়া আছে 40,000 এবং এটা আমরা কখন পাবো,
ওল্ড ইকুইপমেন্টটা বিক্রি করেই তো তারপরে আমরা নিউ ইকুইপমেন্টটা কিনবো, তার মানে ওল্ড ইকুইপমেন্টের যে স্যালভেজ হলো সেটা আমরা শুরুতেই পেয়ে যেতেছি। তো এই কারণে হচ্ছে এটার ফ্যাক্টর এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আমরা $40,000 স্যালভেজ ভ্যালু, যেটা হচ্ছে আমরা ক্যাশ ইনফ্লোতে বসাই দিলাম, মানে কোনো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অথবা হচ্ছে আমাদের কোনো নেগেটিভ সাইন এখানে নাই। আচ্ছা, আর হচ্ছে স্যালভেজ অফ নিউ ইকুইপমেন্ট। নিউ ইকুইপমেন্ট আমরা জানি যে 10 বছর পর আমরা $7,000 পাবো। তো 10 বছর পরের যে ফ্যাক্টরটা আছে 10% এর জন্য, সেই ভ্যালুটা দিয়ে আমরা 7,000 কে মাল্টিপ্লাই করে এখানে জাস্ট সিম্পলি ভ্যালুটা পুট করে দিছি, এবং টোটাল হিসেব করে দেখলাম যে আমার নিউ ইনস্টল যদি মানে নিউ আশা যদি আমরা ইনস্টল করি তাহলে হচ্ছে এখানে আমার নেট প্রেজেন্ট ভ্যালু যেটা সেটা থাকতেছে কত, পজিটিভ এবং $83,202। ঠিক আছে, তো এই হিসাবটা আমার কার জন্য হইলো, নিউ আশারের ক্ষেত্রে হইলো। নিউ আশার যদি আমি ইনস্টল করি তাহলে তার ক্ষেত্রে হলো। এখন দেখেন যদি হচ্ছে আমরা কি করি, যেটা আমার এক্সিস্টিং ছিল সেটাকে যদি আমরা রিমডেলিং করি তাহলে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুটা কত আসে। ঠিক আছে, তো এখন দেখেন যদি আমরা যেটা আমার এক্সিস্টিং ছিল ওয়াশার, তো সেটাকে যদি আমরা রিমডেলিং করি তাহলে হচ্ছে কি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যেটা এট প্রেজেন্ট মানে বর্তমানে খরচ করতেছি সেটা ছিল কত $1,75,000, এবং এটা বর্তমানে খরচ করতেছে এই জন্য 1 দিয়ে গুণ। ঠিক আছে, তো এই কারণে এটা প্রেজেন্ট ভ্যালু $1,75,000 এবং এটা ক্যাশ আউটফ্লো, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। ব্রাশ সেম, 6 বছর পর আমার ব্রাশের কারণে খরচ হবে $80,000 এবং সেটা হচ্ছে 6 বছর পর, তো সেটাকে আমার প্রেজেন্টে নিয়ে আসতে হবে। তো প্রেজেন্টে নিয়ে আসার জন্য আমি জাস্ট 10% এর 6 বছরের ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। চার্ট থেকে আপনারা ভ্যালুটা নিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। চার্ট আপনাদের দেওয়া থাকবে পরীক্ষার সময়, অথবা আপনারা হচ্ছে সরাসরি ইকুয়েশনে ভ্যালু বসায়ও করতে পারেন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমি এটাকে মাল্টিপ্লাই করলে $45,120 এর মতো আসে। তো এটা হচ্ছে নেগেটিভ যেহেতু সেহেতু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন যেহেতু হচ্ছে খরচ। আচ্ছা, আর হচ্ছে নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো। তো এটা আমরা শুরুতে দেখছি যে নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো কত ছিল, এই যে $45,000। ঠিক আছে, তো এই $45,000 আপনারা এখানে বসাই দিবেন। ঠিক আছে, এবং এটারও লাইফ টাইম হচ্ছে কত, 10 বছর। ঠিক আছে, তো 10 বছরের জন্য 45,000 আপনারা বসাইলেন, পাইলেন কত, এই অ্যামাউন্ট একটা পাইলেন। তো দেখা যাচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু যদি এখন আমি যোগ বিয়োগ করে হিসাব করি দেখা যাচ্ছে এইটার এই ক্ষেত্রে মানে রিমডেলিং করার ক্ষেত্রে আমরা যেই আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু সেটা কত পাইলাম, $56,405। ঠিক আছে, তো এখন আপনারা বলেন যে কোম্পানি যেটা আছে তারা কোন ডিসিশনটা নেবে। নিউ ইকুইপমেন্টটা কিনবে স্যার। হ্যাঁ, যেটা নেট প্রেজেন্ট ভ্যালু বেশি সেটাই তো কিনবে, তাই না? ওটা নাই ভালো হবে। হ্যাঁ, যেটা হচ্ছে আমার নিউ আসার সেটা ইনস্টল করাই তো বেটার হবে, কারণ হচ্ছে ওইখানে আমি রিটার্ন বেশি পাইতেছি বা হচ্ছে ওইখানে ক্ষেত্রে আমার হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুটা বেশি হইতেছে। ঠিক আছে, আমরা যখন প্রজেক্ট চুজ করতাম তখন কি করছি, যেটা নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ পজিটিভ হলে আমরা প্রজেক্ট চুজ করছি, জিরো থাকলেও আমরা চুজ করছি কারণ হচ্ছে আমরা এক্সাক্ট রিটার্নটা পাইতেছি, কিন্তু নেগেটিভ থাকলে আমরা অমিট করছি। তো ঠিক আছে, তো এখন যদি দুইটা প্রজেক্টের ক্ষেত্রে আপনাকে তুলনা করতে দেওয়া হয় যেটা থেকে আপনারা বেশি পজিটিভ ভ্যালু পাবেন বা হচ্ছে বেশি রিটার্ন পাবেন সেটাই তো নেবেন। তো এই কারণে হচ্ছে আমরা কি করব, পজিটিভ যেটাতে বেশি তার মানে হচ্ছে নিউ আশারটা ইনস্টল করব। ঠিক আছে, এখানে এটাই দেওয়া আছে যে নিউ আশারের পিছনে যদি আমরা ইনভেস্ট করি তাহলে হচ্ছে এত নেট প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি, যদি এক্সিস্টিংটাকে রিমডেল করি তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ এত হচ্ছে। তো নিউ আশারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত পরিমাণ আমার যে রেভিনিউ সেটা বেশি থাকতেছে। ঠিক আছে, তো নিঃসন্দেহে আমি কি করব, নিউ আশারটা ইনস্টল করব এবং সেটার পিছনে ইনভেস্ট করব। এটা তো গেল আমার কি টোটাল কস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, টোটাল কস্ট যেটা ছিল সেটাকে আমি একসাথে করে দিছি, তারপর হচ্ছে আমার অ্যানুয়ালি যে খরচ টরচ ছিল। ঠিক আছে, আমি প্রথমে একটা কাজ করছিলাম যে অ্যানুয়ালি আমার যে ইনভেস্টমেন্ট ছিল অথবা হচ্ছে অ্যানুয়ালি আমার যে কি ছিল রেভিনিউ ছিল সেটাকে আমি হিসাব করে বিয়োগ করে যা কিছু ছিল সবকিছু একসাথে করে ফেলছিলাম। ঠিক আছে, তো এখন দেখেন এটাকে যেহেতু আমি টোটাল কস্ট অ্যাপ্রোচ বলতেছি, তো এখন দেখেন যে আমরা ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ কোনটাকে বলতেছি। ঠিক আছে, তো সেম এক্সাম্পলে আমরা দেখবো জাস্ট ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা ক্যাশ ফ্লোর ডিফারেন্সটাকে প্রাধান্য দিব। ঠিক আছে, ক্যাশ ফ্লোর যে ডিফারেন্স গুলো আছে সেই ডিফারেন্স গুলাকে আমরা হিসেব করে তারপরে হচ্ছে ম্যাথটা করব। এখানে দেখেন, না তো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন
ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমরা নিউ ওয়াশারটা ইনস্টল করার সময় যত ইনভেস্ট করছিলাম এবং যেটা আমার এক্সিস্টিং ছিল সেটা ইনস্টল করার সময় কত আমার ইনভেস্টমেন্ট করা ছিল তার বিয়োগফল, ঠিক আছে। তো আপনারা এখানে খেয়াল করেন, দেখেন যে এই যে এটাকে মানে যেটা নিউ ওয়াশার, এটা ইনিশিয়ালি ইনভেস্ট করার সময় আমার খরচ ছিল কত, $3,00,000, ঠিক আছে। এবং যেটা হচ্ছে আমার রিমডেল করা হয়েছে সেটাকে আমার ইনিশিয়ালি ইনভেস্ট করার জন্য আমি কি পরিমাণ ইনভেস্ট করছি, $1,75,000, ঠিক আছে। তো এইখানে আমার ইনক্রিমেন্টটা কত বা হচ্ছে এখানে বিয়োগফলটা কত, 3 লাখ থেকে যদি 1,75,000 বিয়োগ দিই তাহলে আমি কত পাইতেছি, 1,25,000, ঠিক আছে। তো সেই ভ্যালুটাই এখানে বসানো হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে ইনক্রিমেন্টাল হিসাবগুলো এখানে প্লেস করছি। জাস্ট দুইটা প্রজেক্টকে পাশাপাশি বসায় দুইটা প্রজেক্টের যে বিয়োগফলগুলো আছে জাস্ট সেই বিয়োগফলগুলো এখানে আপনারা প্লেস করবেন, তারপর তাহলে হইতেছে আপনারা মানে যেই ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমার যে ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট সেটা আমরা বসায় দিলাম, ঠিক আছে। এবং যেহেতু এটা প্রেজেন্টে খরচ হচ্ছে তো 1 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলছি, ঠিক আছে। তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট অফ ব্রাশেস, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল করেন, তো আমরা চার্টে চলে যাই। এই যে এখানে দেখেন, তো এখানে আমার কস্ট অফ ব্রাশ কি, এখানে $50,000 কস্ট হচ্ছে আমার কি যদি আমি নিউ ওয়াশারটা ইনস্টল করি, ঠিক আছে। আবার এইখানে দেখেন যদি আমি এক্সিস্টিং ওয়াটারটা রিমডেল করতে চাই তাহলে হচ্ছে আমার রিপ্লেসে কস্ট কত, 80,000। তো এখন আমি বিয়োগ করব, ঠিক আছে। এখন বলতে পারেন যে প্রথম ক্ষেত্রে তো এটা থেকে এটা বিয়োগ করছি, তো দ্বিতীয় ক্ষেত্রে এটা থেকে এটা কেন বিয়োগ করতেছি। এইখানে হচ্ছে জাস্ট যেই ভ্যালুটা বড়, ঠিক আছে, আপনি কি করতেছেন, ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ করতেছেন। ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ মানে কি, আপনি টাকার পরিমাণ নিয়ে হিসাব করতেছেন এবং টাকার পরিমাণ কি কখনো আপনি নেগেটিভ নিয়ে হিসাব করবেন, করবেন না। তো একটা না একটা ভ্যালু বড় ছোট থাকবেই, ঠিক আছে। যে কোনো একটা বড় থাকবে, যে কোনো একটা ছোট থাকবে। তো আপনি সিম্পলি জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, যেহেতু ইনক্রিমেন্ট, ঠিক আছে। তো একদিকে খরচ বেশি থাকবে, একদিকে খরচ কম থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এইখানে কি করবেন আপনি, এই যে 80,000 থেকে 50,000 বিয়োগ দিবেন এবং থাকতেছে কত, $30,000। এই $30,000টাকে আপনি 6 বছরের ফ্যাক্টরে 10% দিয়ে হিসাব করে আপনার ওই চার্টে বসায় দিবেন, ঠিক আছে। দেখেন এই যে 30,000 আমার যেটা ব্রাশের জন্য কস্ট এবং হচ্ছে 6 বছরের জন্য সেটাকে আমি বসায় দিলাম, ঠিক আছে। এবং এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু আমি কি দেই নাই, কোন ধরনের ব্র্যাকেট দেই নাই বা হচ্ছে এটাকে আমি নেগেটিভ হিসেবে কাউন্ট করি নাই। এখন বলেন কেন এটাকে নেগেটিভ হিসেবে কাউন্ট করি নাই। আপনাদের সামনে চার্ট আছে, ফুল ম্যাথই করে দেওয়া আছে, আপনারা বুঝতে পারতেছেন কি কারণে এটাকে নেগেটিভ হিসেবে কাউন্ট করা হয় নাই, এতক্ষণে বোঝা যাওয়ার কথা। বুঝেন নাই এটার কথা বলেন স্যার। এই জিনিসটা, এই যে ইনক্রিমেন্টাল কস্ট অফ ব্রাশ। তো আমরা তো এতক্ষণ ধরে বলছি যে আমাদের যে কস্টগুলা ছিল এই কস্টগুলা যখন আমরা আলটিমেটলি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছি, তো এইখানে আমরা কস্টের ক্ষেত্রে হয় ফার্স্ট ব্র্যাকেট দিছি না হয় নেগেটিভ সাইন দিছি, ঠিক আছে। তো এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটও দেই নাই, নেগেটিভ সাইনও দেই নাই, বরং এটাকে আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করছি। তো এটা কেন, কি কারণে আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করছি। বুঝেন নাই কেউ? আচ্ছা আমি বলি তারপরে দেখেন যে বুঝতে পারেন কিনা। একজন রেইজ হ্যান্ড করছেন, সে কি বুঝতে পারছেন? আচ্ছা আমি বলি তারপরে দেখেন আপনি যেটা বুঝছেন সেটার সাথে হয়েছে কিনা। এখন হচ্ছে আমি একটু আগে কি বললাম যে এইখানে হচ্ছে আমরা সিম্পলি কি করব, জাস্ট যে ভ্যালুটা বড় আছে সেটা থেকে ছোটটা বিয়োগ দেব, ঠিক আছে। আচ্ছা এটা তো আমরা বিয়োগ করলাম, ঠিক আছে। বিয়োগ করে যে কস্ট যা আছে আমরা সবকিছু হিসাব করলাম, কিন্তু আমরা যখন ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচটা বের করব, ঠিক আছে, তখন কিন্তু আমরা যে কোনো একটার ফেভারে বের করব, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা যে কোনো একটার ফেভারে বের করব। এখন যদি আমরা নিউ ওয়াশারের ফেভারে বের করি তাহলে হচ্ছে আমরা কি করব, এইটার থেকে আমরা এই ভ্যালুগুলো বিয়োগ দিতে চাইবো, স্বাভাবিক, ঠিক আছে। অথবা যদি হচ্ছে আমরা রিমডেলিং করতে চাই, মানে মানে পুরনটা রাখতে চাই, তাহলে হচ্ছে এইটার ফেভারে আমরা কি করব, ভ্যালুগুলা বিয়োগ করব বা হচ্ছে ইনক্রিমেন্টটা বের করব।
ঠিক আছে, তারপরে হচ্ছে আলটিমেটলি নেট প্রেজেন্ট যদি ভ্যালু যদি পজিটিভ আসে তখন বুঝবো যে আমরা যার ফেভারে হিসাবগুলো করছি, ঠিক আছে, সেটা আমার ঠিক আছে, সেটা অ্যাকসেপ্টেড, মানে সেটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আর যদি না আসে নেট প্রেজেন্ট ভ্যালু যদি আলটিমেটলি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে কি, মানে না আমার এই প্রজেক্টটা মানে যেটা আমি চুজ করছি সেটা অ্যাকসেপ্টেবল না, কারণ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ আসতেছে। ঠিক আছে, তো এখন আমরা হিসাব করতেছি, ধরে নেন যে নিউ ওয়াশার ইনস্টল করার পক্ষে আমরা, ঠিক আছে, তো এইটার ফেভারে আমরা সব ক্যালকুলেশন করব। তো এই কারণে হচ্ছে আমরা 3000 সরি $3,00,000 থেকে আমরা $1,75,000 আমরা কি করছি বিয়োগ করে তারপরে হচ্ছে কস্ট হিসাব করছি। ঠিক আছে, এখন আপনি তো প্রথমে যে কাজটা করতে পারতেন সেটা হচ্ছে কি, এখানে যত কস্ট আছে এখানে যত কস্ট আছে বলতে পারতেন যে স্যার আমরা সবকিছু যোগ করে দিব, মানে সব কস্ট যোগ করে দিব, সব ইনকাম যোগ করে দিব, তারপরে ইনক্রিমেন্ট করব। ঠিক আছে, তো ওইটাও তো ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ হইতো। ঠিক আছে, কিন্তু ওইরকম ভাবে জিনিসটা করতেছে না। তো এইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে কোনো একটা প্রজেক্টের বা যে কোনো একটা ডিসিশনের ফেভারে যে তারপরে কাজটা করে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমি কি করছি, তো যেহেতু আমরা এটার ফেভারে কাজ করতেছি, নিউ ওয়াশারের ফেভারে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, $3,00,000 যেটা সেটা থেকে বাদ দিলাম কি রিমডেলিং কস্ট, যেটা হচ্ছে আমার $1,75,000। ঠিক আছে, এরপর আমরা কি করছি, এখানে যে কস্টটা ছিল 50,000, ঠিক আছে, এই 50,000 থেকে যদি আমরা 80,000 বাদ দিই তাহলে ভ্যালুটা নেগেটিভ চলে আসে। ঠিক আছে, তো এই কারণে আমরা 80,000 থেকে 50,000 বাদ দিলাম। আচ্ছা, বুঝলাম, বাদ দিলাম। কিন্তু এখন দেখেন যেহেতু হচ্ছে আমরা নিউ ওয়াশারের ফেভারে কাজ করতেছি, ঠিক আছে, তো নিউ ওয়াশারের ফেভারে, ঠিক আছে, এই 50,000 যে কস্টটা, ঠিক আছে, সেটা 80,000 কস্ট থেকে কিন্তু কম। বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি? এই নিউ ওয়াশারের ফেভারে এই $50,000 কস্টটা আমার হচ্ছে এই যে এক্সিস্টিং ওয়াশার সেটার ব্রাশ আমার রিপ্লেস করার যে খরচ $80,000 থেকে কম। ঠিক আছে, তো সেই হিসেবে আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার এইখানে $50,000 খরচ হচ্ছে, এইখানে $80,000 খরচ হচ্ছে, তার মানে আমার এখানে $30,000 কম খরচ হইতেছে, তার মানে এখানে আমি $30,000 জিতে গেছি, মানে আমার $30,000 লাভ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি আমি কি বুঝাইতে চাইছি? আপনারা বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে প্রশ্ন করেন, না তো আমি বুঝবো না যে আপনারা জি বুঝেন। স্যার, জি স্যার বুঝছি। জি স্যার, এটা ঠিক বুঝতে আছে, পারছি। এখন বুঝছেন যে কোন সেন্সে এখানে আমি পজিটিভ ভ্যালু ইনপুট করছি। ফেভারের কারণে এই জায়গায় পজিটিভ ভ্যালুটা ইনপুট করছে। হ্যাঁ, এখন যদি জি স্যার। হচ্ছে আমি এক্সিস্টিং ওয়াশারের ক্ষেত্রে, ঠিক আছে, যদি আমরা এক্সিস্টিং ওয়াশারের ফেভারে চিন্তা করতাম তখন হচ্ছে আমরা কি বসাইতাম, আমরা কি 30,000 পজিটিভ বসাইতাম না 30,000 নেগেটিভ বসাইতাম? নেগেটিভ বসাইতাম স্যার, তাহলে স্যার আমরা যদি নেগেটিভ বসাইতাম এখানে। নেগেটিভ বসাইতাম। ঠিক আছে, এবং আমরা যদি এক্সিস্টিং ওয়াশারের ফেভারে হিসেব করতাম তখন হচ্ছে আমাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটাও কি হয়ে যেত, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা, তখন আমরা কি করতাম 1,75,000 থেকে কিন্তু সেটা 3 লাখ। ঠিক আছে, তো সেটাও ওই পজিটিভ হয়ে যায়। আমরা তখন ওই ভ্যালুটাও পজিটিভ হইতো স্যার। পজিটিভ হয়ে যেত। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, যে কোথায় কি ধরনের আমার কস্ট কোথায় বাড়তেছে আর হচ্ছে আমার ইনক্রিমেন্ট কোথায় বাড়তেছে বা হচ্ছে ইনভেস্টমেন্ট কোথায় বাড়তেছে, তারপর হচ্ছে রেভিনিউ কোথায় বাড়তেছে, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি হিসাব করতে হবে। ঠিক আছে, তাছাড়া তো ম্যাথমেটিক্স একবারে সোজা, মানে হিসেব তো একবারে সোজা, অ্যাপ্রোচ একবারে সোজা, জাস্ট হচ্ছে আপনি কোথায় কোন ভ্যালুটা কিভাবে প্লেস করতেছেন এটার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো ফার্স্ট দুইটা তো রো চলে গেল। আচ্ছা, আমরা হচ্ছে থার্ড রোতে দেখি যে এখানে কি আছে, ইনক্রিজড নেট ক্যাশ ইনফ্লোস। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার অ্যানুয়ালি যে ক্যাশ ইনফ্লোটা হচ্ছিল। ঠিক আছে, তো অ্যানুয়ালি ক্যাশ ইনফ্লো যেটা হচ্ছিল আমার 10 বছরের জন্য, তো প্রথম ক্ষেত্রে আমি কত পাইতেছিলাম, সেকেন্ড ক্ষেত্রে আমি কত পাইতেছিলাম, আমরা একটু দেখে আসি যে এখানে দেখেন আমরা হচ্ছে নিউ কার ওয়াশের ক্ষেত্রে আমরা অ্যানুয়ালি যে ক্যাশ ইনফ্লো ছিল সেটা ছিল $60,000, এবং আমার ওল্ড কার ওয়াশের ক্ষেত্রে আমার অ্যানুয়াল যে ক্যাশ ফ্লো ছিল সেটা কত ছিল $45,000। তো আমি হিসাব করতেছি কার সাপেক্ষে, নিউ কার ওয়াশের সাপেক্ষে। তো নিউ কার ওয়াশের সাপেক্ষে যদি আমি হিসাব করি বা নিউ কার ওয়াশের ফেভারে যদি হিসাব করি তাহলে আমি এখানে কি বলবো, এখানে আমার $15,000 বেশি কি হচ্ছে, এমনিতেই তো এই জিনিসটা প্রফিট, ঠিক না, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো তো এমনিতেই প্রফিট ইনফ্লো যেহেতু, এমনিতেই সেই জিনিসটা প্রফিট, তার উপর আমার কি নিউ কার ওয়াশের ক্ষেত্রে আমার ওল্ড কার ওয়াশের চেয়ে $15,000 আরো বেশি কি হইতেছে, বেশি আসতেছে, বেশি প্রফিট হচ্ছে। তো
তো এই এই যে $15,000, ঠিক আছে, এই $15,000 আমার নিঃসন্দেহে কিসে যাবে? অবশ্যই ক্যাশ ইনফ্লো হবে, এবং যেহেতু 10 বছর এবং 10% ফ্যাক্টর দিয়ে গুণ করে তারপরে হচ্ছে আমি এই জিনিসটা বসাবো এখানে। তো এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা ইনফ্লো, এটা পজিটিভ কেন হইছে? আর যেহেতু এটা অ্যানুইটি, এই কারণে হচ্ছে ফ্যাক্টরটা পজিটিভ আসছে। তো বুঝা গেছে এখানে? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন স্যালভেজ অফ ওল্ড ইকুইপমেন্ট, স্যালভেজ অফ নিউ ইকুইপমেন্ট, এই দুইটা জিনিস কিন্তু আমরা আলাদা আলাদা বসাইছি। এই দুইটা জিনিস কিন্তু একটা থেকে আরেকটা বাদ দেই নাই। কেন বাদ দেই নাই বলেন তো? দুটোটাই তো আমরা পাবো, এখান থেকে তো যাওয়ার কোনো অপশন নাই, মানে খরচ হওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, দুইটাই আমরা পাইতেছি, তো আমরা একটা থেকে আরেকটা বিয়োগ দিতে পারতাম না? মনে করেন যে ওল্ড ইকুইপমেন্টটা আমরা পাইতেছি কত? 40,000, ঠিক আছে, নিউ ইকুইপমেন্ট থেকে স্যালভেজ ভ্যালু আমরা পাচ্ছি 7,000। তো আমরা যদি 33,000 টাকা ইনপুট করে তারপরে যদি আমরা হিসাব করতাম, তো হইতো না? মানে $33,000 আর কি। হয়তো কি? একটু চিন্তা করেন। এখানে হিসেবটা একটু কমপ্লেক্স হয়ে যায়। কারণ হচ্ছে স্যার, স্যার ওই যে রিপ্লেস করার কথা বলছে এই জন্য স্যার। হ্যাঁ, রিপ্লেস করতেছি তো সেটা তো আমরা আছি, ঠিক আছে, কিন্তু এইখানে দেখেন আমার যেই মানে স্যালভেজ ভ্যালু যে দুইটা আছে, ঠিক আছে, এই দুইটাকে আমরা সেম টাইমে পাচ্ছি। চিন্তা করেন, এখানে দেখেন 40,000 যেটা আছে ইকুইপমেন্ট, যেটা ওল্ড ইকুইপমেন্ট আমি বিক্রি করে দিব $40,000, সেটা আমি বিক্রি করতেছি এট প্রেজেন্টে, এবং যেটা হচ্ছে আমার নিউ ইকুইপমেন্টের স্যালভেজ ভ্যালু $7,000, সেটা কিন্তু আমি কখন পাবো? সেটা পাবো 10 বছর পর, ঠিক আছে। তো 10 বছর পরের হিসাব আর হচ্ছে বর্তমানের হিসাব, এই দুইটা হিসাব কিন্তু একসাথে করে তারপরে আপনি মানে আপনি শুরুতেই 40,000 থেকে 7,000 বিয়োগ দিতে পারবেন না, ঠিক আছে, বোঝা গেছে? যেহেতু দুইটা নেট প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে আসতে হবে আর কি, হ্যাঁ অ্যানুইটির জন্য। হ্যাঁ, তো হচ্ছে অ্যানুইটির জন্য না, আপনি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করে তারপরে বিয়োগ দিতে পারবেন, যেহেতু হচ্ছে দুইটা দুই সময়ে আপনি কি করতেছেন, স্যালভেজ ভ্যালু পাচ্ছেন, বা হচ্ছে দুইটা দুই সময় বিক্রি করার ফলে যেই টাকাটা আপনি পাইতেছেন, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমার স্যালভেজ ভ্যালু দুইটা শুরুতেই আমি বিয়োগ করি নাই, অন্যগুলা বিয়োগ করছি, কারণ হচ্ছে অন্যগুলার সময়টা সেম ছিল। বুঝাইতে পারছি? তো সময় যখন স্যার সেম বুঝছি। থাকবে তখন হচ্ছে আপনি একটা থেকে আরেকটা বিয়োগ দিতে পারবেন, তাছাড়া আপনি একটা থেকে আরেকটা বিয়োগ দিতে পারবেন না। তো আচ্ছা, তো সবকিছু আমার ভ্যালু ইনপুট করা শেষ, তো আলটিমেটলি আমি যোগ বিয়োগ করে যেটা পাইতেছি সেটা হচ্ছে আমার কি, দেখলাম যে আমি $26,000 আমার থাকতেছে নেট প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমি এই হিসেবটা কার ফেভারে করছি? নিউ আশারের ফেভারে করছি। তো নিউ আশারের ফেভারে করে আমি $26,000 কি পাইলাম? আমার নেট প্রেজেন্ট ভ্যালু পাইলাম। মানে হচ্ছে আমার নিউ ওয়াশারটা যদি আমি বসাই তাহলে হচ্ছে আমি ওল্ড ওয়াশার বসানোর চাইতে আমি $26,000 বেশি কি পাবো? রিটার্ন পাবো, এবং এই রেজাল্টটাই কিন্তু আমরা এখানে পাইছি। এই যে দেখেন, সেম। তো আমরা যদি ইনভেস্ট করি তাহলে হচ্ছে নিউ আশারের ক্ষেত্রে যদি ইনভেস্ট করি এত নেট প্রেজেন্ট, রিমডেল করলে এত নেট প্রেজেন্ট, এবং নিউ আশারের ফেভারে তাহলে কত বেশি থাকতেছে এত, এবং আমরা ঠিক এই রেজাল্টটাই কিন্তু ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচের মাধ্যমে পাইছি, ঠিক আছে। তাহলে বোঝা গেছে হিসাবটা? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আপনারা বাসায় একটা জিনিস ট্রাই করবেন, মানে অ্যাসাইনমেন্ট না, জাস্ট হচ্ছে এমনিতে আপনারা ট্রাই করবেন এই ক্যালকুলেশনটা, আপনারা হচ্ছে এই যে মানে ওল্ড ওয়াশার যেটা আছে সেটার ফেভারে নিয়ে তারপরে ক্যালকুলেশনটা করে দেখবেন যে সেম রেজাল্ট আসে কিনা, ঠিক আছে। এটা জাস্ট বাসায় আপনারা এমনিতেই করবেন, ঠিক আছে, কইরা আমাকে বলবেন যে সেম রেজাল্ট পাইছি স্যার, বা এরকম কিছু একটা, ঠিক আছে। তো এটা ওইরকম স্যার অ্যাসাইনমেন্টের কিছু না। অড ওয়াশারের জন্য কি স্যার ওই -26,000 টাইপ কিছু আসবে? তো সেটা আপনার হিসাব করে দেখতে পারেন যে কি আসতেছে, ঠিক আছে। তো -26,000 তো এরকমই আসার কথা, ঠিক আছে, কারণ হচ্ছে আমার হিসাব তো সেমই আসবে, ঠিক না? জাস্ট হচ্ছে আমি ওল্ড ওয়াশারের ফেভারে দেখা যাচ্ছে আমি আমার এত নেট প্রেজেন্ট ভ্যালু কম আসতেছে, তখন দেখা যাচ্ছে এই ভ্যালুটা -26,000 সামথিং কিছু একটা আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো ওই জিনিসটা আপনারা করেন, কইরা তারপরে বললেন যে জি স্যার হইছে। আচ্ছা, তো আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তো নেক্সট দিন হচ্ছে আমরা লিস্ট কস্ট ডিসিশন করব, তারপর ইম্পর্টেন্ট কিছু টপিক আছে তো সেগুলো পড়বো। তো কালকে ক্লাস করবেন আপনারা? সিআর কে আছেন?
জি স্যার, আছি স্যার। স্যার আগামীকাল স্যার আমাদের সকালে স্যার মানে ম্যাথমেটিক্স এর ক্লাস থাকবে। বিকেলে বিকেলে করতে স্যার পারবেন? বিকেলে করা যাবে স্যার। তাহলে স্যার, জি স্যার, বিকেলে করা যাবে। আগামীকালও কি এই টাইমে স্যার? আগামীকাল 3টার দিকে করতে পারবেন আপনারা? 3টায়? 3টার দিকে করা যাবে স্যার। তাহলে আগামীকালকে 3টার দিকে। 3টার দিকে কি অন্য কোনো ক্লাস আছে? বা সমস্যা কোনো ধরনের? জি না স্যার। কি সিআর কি কিছু বলবেন? হ্যাঁ, স্যার মানে একটু 6টার দিকে স্যার দিলে ভালো হয় একটু। 4টার দিকে 4টার স্যার, দিকে। মানে 4টার দিকে স্যার, আপনাদের 4টা সিনিয়র ব্যাচের সাথে একটা ক্লাস আছে। এই কারণে হচ্ছে আপনাদের 3টার দিকে দিতে চাইতেছি। স্যার 4টার দিকে স্যার। আচ্ছা স্যার, 3টার দিকে সমস্যা। 3টার দিকে ভালো হবে। 3টার দিকে ভালো হবে স্যার। আচ্ছা তাহলে স্যার 3টার দিকে ভালো স্যার। ওকে ঠিক আছে। 3টার দিকে ভোট বেশি পাইছে। তাহলে এটাই জয়যুক্ত হোক। ঠিক আছে? তো 3টার দিকে ক্লাস ওকে স্যার। করেন। ওকে আচ্ছা ঠিক আছে। Okay. নেক্সট দিন 3টার দিকে। আদাব স্যার। আদাব স্যার।